শাস্ত্রী আচার্য কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় যে ভিডিওটা প্রথম দেখছো, আমার চ্যানেলে যেও, পুরনো আমার সাথে আমার নতুন আমার পার্থক্য দেখো, যে এই আধ্যাত্মিক সাবজেক্টের মধ্যে থাকলে নিয়মকানুন মেনে চলে মানুষের মধ্যে কত পরিবর্তন আসতে পারে। তো আজকের সাবজেক্টটা হচ্ছে গ্রহদের ফল বর্তমানে এই ফেব্রুয়ারিতে। অ্যাকচুয়ালি আমি বলতে পারি এটা যে 2025-এর শুরু যখন হয়েছিল, অনেকগুলো বড় প্ল্যানেটের মুভমেন্ট হয়েছিল, যার জন্য কিভাবে আমাদের 2025টা স্টার্ট হয়েছে অনেকেই জানো, আমি আর সেটা বলতে যাচ্ছি না। তবে এটুকু বলবো 24শে ফেব্রুয়ারি থেকেও অনেকটা পরিবর্তন হতে চলেছে। গ্রহদের পরিবর্তন মানে এখানে বলি যে ধরো এটা যদি না, এটা মেষ, এটা বৃষ, এটা নোট করে নাও, এটা মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এবার এই অনেকগুলো প্ল্যানেট কিন্তু এই মিনে জড়ো হয়েছে এখন। কিন্তু এই ফেব্রুয়ারিতে তোমার এখানে বৃষতে রয়েছে বৃহস্পতি, এখানে রয়েছে মঙ্গল, আর এখানে এই ঘরে কিন্তু, এই দুটো ঘরে কিন্তু অনেকগুলো গ্রহ রয়েছে। এতে হচ্ছে কি, এটাকে জ্যোতিষের ছকে এটাকে পৃথিবী বলে ধরা হয়। তো এখানে এই যে কম্বাইন্ড যে একটা অ্যাট্রাকশন পৃথিবীর ওপর হচ্ছে, এর ফলাফলটা কিরকম হতে পারে সেটা নিয়ে বলবো। তবে এটা মিলিয়ে দেখবে 24শে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু অনেকগুলো পরিবর্তন, স্পেশালি মার্চেও হবে। 24শে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু অনেকের লাইফে অনেক পরিবর্তন হবে, আর আপ টু মে পর্যন্ত চলবে। এর মধ্যে রাহু কেতুর ঘর পরিবর্তন রয়েছে। রাহু বর্তমানে মিনে রয়েছে, রাহু যাবে তোমার কুম্ভে, আর কেতু এখানে কন্যাতে রয়েছে। 12 নম্বর নক্ষত্রে কেতু মুভ করবে। তো এই যে গ্রহদের ঘর পরিবর্তনগুলো, এগুলো কিন্তু এক একটা নির্দিষ্ট সময় বিশেষে হয়। তো এটা বলার আজকের এটা ভিডিওটা করার কারণ একটাই, যে পৃথিবীর ওপর যে পৃথিবীর, প্রথম কথা হলো পৃথিবী থেকে কিন্তু বারবার অনেক জায়গায়, অনেক রিলসেও দেখবে যারা অ্যাস্ট্রোনমিক্যাল সাইট নিয়ে আলোচনা করে বা রিলস দেয়, সেখানে দেখবে যে পৃথিবী থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো গ্রহ কিন্তু আকাশে দেখা যাচ্ছে। তাতে হচ্ছে কি, তাতে তাদের দেখা যাচ্ছে মানে কি, এতদিন দেখা যাচ্ছিল না, দেখা যাচ্ছে মানে কোথাও একটা তাদের দূরত্ব পৃথিবী থেকে একটু হলেও কাছাকাছি হয়েছে, এই জন্যই হয়তো দেখা যাচ্ছে, এটাই লজিক। তাহলে একটুখানি কাছাকাছি এসছে বলে এবার অরবিট মানে তো এটা নয় যে সোলার সিস্টেম মানে সৌরজগৎ মানে একদম একটা প্ল্যাটফর্মের মতো সূর্য মাঝখানে সুন্দরভাবে ঘুরে যাচ্ছে, আর সুন্দরভাবে বুধ তার কক্ষপথে যাচ্ছে, শুক্র তার কক্ষপথে একদম সুন্দরভাবে একটা প্ল্যাটফর্মের মধ্যে ঘুরছে, তা তো নয়। এটা বুঝতে হবে যে এই যে সোলার সিস্টেম, সূর্যটা কিন্তু এই নিজের চারদিকে যে ঘুরছে, সে তার টোটাল সিস্টেম মানে সোলার সিস্টেমটা নিয়ে কিন্তু মুভিং, কোথায় মুভিং আমি জানি না, কিন্তু শূন্যের মধ্যে একটা গ্রহ যখন নিজের একটা উল্কা পিণ্ড সূর্য, সে যে নিজের চারদিকে ঘুরছে, সে তো এটা হয় না যে একই জায়গায় ঘুরছে, সে অটোমেটিক্যালি ঘুরতে ঘুরতে মুভ করছে। এবং একটা নির্দিষ্ট দূরত্বে ওই যে অরবিটগুলো, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, যে দূরে দূরে যে গ্রহগুলো, এরাও কিন্তু তাদের দূরত্বটা সূর্য থেকে সেমই থাকছে। কক্ষপথ মানে হলো একটা নির্দিষ্ট দূরত্বে এক একটা গ্রহের কক্ষপথ। তো এই কক্ষপথ মানে এই নির্দিষ্ট দূরত্ব মাঝে মধ্যে যখন কম হয়, মাঝে মধ্যে বেশি হয়। তো একটা প্ল্যাটফর্ম, শূন্য, মহাশূন্য বা গ্যালাক্সি, সেটা তো একটা প্ল্যাটফর্ম, তার মধ্যে সুন্দরভাবে সবকটা 9টা গ্রহ ঘুরছে, সেটা তো হয় না। তো একটা গ্রহ মানে সূর্য, সেরকমভাবে ঘুরতে ঘুরতে নিজের চারদিকে ঘুরতে ঘুরতে এগোচ্ছে, তার সাথে সাথে ওই বুধ, শুক্র, পৃথিবী তারাও ঘুরতে ঘুরতে এগোচ্ছে, মানে টোটাল সোলার সিস্টেমটাই কিন্তু মুভ করছে মহাকাশে, মহাবিশ্বে। এটাই হলো ম্যাটার। এবার সেটা স্পাইরাল হয়েতেও মুভ করছে, সেটাও হতে পারে। মানে বুধ একেবারে সূর্যের চারদিকে এইভাবে সুন্দরভাবে ঘুরছে সেটা না, সূর্য যখন এগোচ্ছে সেও এরকম ভাবে এগোতে এগোতে ওপর নিচে এইভাবে ঘুরছে। তো এই যে এর মধ্যে কি হয়, কোনো সময় তারা কাছে আসে, কোনো সময় দূরে চলে যায় গ্রহ নক্ষত্রগুলো। তো সেখানে এই যে পৃথিবী থেকে দেখা যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে মানে কোথাও
তাদের সাথে পৃথিবীর দূরত্বটা একটু হলেও কমে গেছে, এরমই হওয়া উচিত। তো পৃথিবীর মধ্যে পৃথিবীর ওপর এই এতগুলো গ্রহের আকর্ষণটা একসাথে হয়ে যাচ্ছে, সেটাই স্বাভাবিক। তো বিভিন্ন রকম ঘটনা যে ঘটছে, নজর রাখলে সবাই জানবে যে তাহলে কি এটা ধরে নেব যে এই এতগুলো গ্রহের আকর্ষণের ফলেই এগুলো ঘটছে? কি কি ঘটছে সবাই ওয়াকিবহাল, নিজেরাই বুঝে নাও। তো যারা আমার কাস্টমার তাদের সাথে আমি ডিরেক্টলি আলোচনা করব, কিন্তু এটা তো একটা পাবলিক প্ল্যাটফর্ম, সেখানে আমি সব কিছু বলতে পারি না। তো আমার পার্সোনাল কাস্টমার যারা আর কি রেগুলার আমার সাথে টাচ রাখে, তাদের সাথে আমি আলোচনা করব অবশ্যই, বা করিও। কিন্তু এই প্রভাবটা, যেমন মঙ্গল যার খারাপ, জ্যোতিষের ছকে মঙ্গল খারাপ, রাহুর সাথে অ্যাটাচ, তার অ্যাক্সিডেন্ট বা অপারেশন হবেই, এর নাম হলো জ্যোতিষ। চন্দ্র নিচস্থ বা চন্দ্রর সাথে রাহু রয়েছে, চন্দ্রের সাথে শনি রয়েছে, মাথা প্রচন্ড গরম। চন্দ্র যদি নিচস্থ হয় বা একা থাকে, তখন কি হয়, সেই চন্দ্রর দুর্বলতা থাকে, তখন তার থাইরয়েডের প্রবলেম দেখা যায়, তখন তার মানসিক হতাশা দেখা যায়, অল্প কিছুতেই সে হতাশ হয়ে পড়ে, ঘুরে দাঁড়ানোর মানসিকতা থাকে না, চন্দ্রের স্ট্রেংথটা থাকে না। তো সেটা মুক্ত পড়লে কতটা কি হবে আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে একটা মুক্ত পড়লেই তার চন্দ্রের স্ট্রেংথ বেড়ে যাবে। তখন সেক্ষেত্রে তাকেও একটা সিস্টেমের মধ্যে আসতে হবে, যার জন্য অনেক সময় বাবা মায়েরা ইনসিস্ট করলে তখন তার সন্তানের জন্য হয়তো কোনো সময় প্রেসক্রাইব করেছি, বা এখনো বলি যে ঠিক আছে এটা পড়ে দেখতে পারেন। কিন্তু সেই সন্তানকে আমি কখনো আমার আন্ডারে কাস্টমার হিসেবে অ্যাকসেপ্ট করি না, কারণ আমি জানি সন্তান নিয়মকানুন মানবে না। বাপ মা তখন সন্তানের হয়ে গাইড করবে কিরকম, ও তো পড়াশুনো ছিল, ও তো এইটা পারে না, ওইটা পারে না, ও তো সময়ই পায় না, ও জপ মন্ত্র বলবে কি এই কি। তো মা বাবার এই ন্যাকামিগুলো দেখে আমি ওইসব ইয়াং এজের ছেলে মেয়েদের ও কি করলে তাদের পজিটিভ হবে সেসবেও চাই না, সেই মা বাবার কথাও রাখি না, সে বাচ্চাদের ওপর বলে দিই যে সাজেস্ট খুব বললে আমি বলে দিই এটা করুন, যদি এনে দিতে বলে এনে দেওয়ার ব্যবস্থা করে দিই, এইটুকুই। তো নিয়ম কানুন না মানলে তখন কিন্তু রেজাল্ট এজ সাচ আসে না। তুমি যদি নিয়ম ফলো করতে পারবে মনে করো, তবেই তুমি অ্যাটলিস্ট আমার দিকে এগোবে, নাহলে যারা ছাড় দিয়ে করেন তারা আছে তাদের কাছে যাও। আমার কাছে তখনই এগোবে জ্যোতিষী তান্ত্রিক হিসেবে যখন তুমি মানসিকভাবে স্থির থাকবে যে না, যা বলবে আমি এটা করবো এবং ওনার পেমেন্টটা আমি ওনাকে দিয়ে দেবো। তো আজকের সাবজেক্ট যেটা ছিল সেটা হলো এই যে কম্বাইন্ড ওয়েতে এই প্ল্যানেটসগুলো রেজাল্ট ফেলবে বা ফেলা শুরু করেছে অলরেডি। তো বিভিন্ন ঘটনা ঘটছে। তাহলে একটা সময় আমার মনে কোয়েশ্চেন ছিল যে এই যে রাহু, মঙ্গল, বৃহস্পতি, বিভিন্ন গ্রহদের কথা বলা হয়েছে জ্যোতিষে, সত্যি কি তারা মহাকাশে বা দেবতা হিসেবে রয়েছে? কারণ এটা ঘটনা, যার শনি হয়তো খারাপ, তার মধ্যে যে নেগেটিভ এফেক্টগুলো দেখতে পাওয়া যায়, এখানে আমি দেখছি ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে তোমার প্লেসমেন্ট করলাম, দেখলাম শনি খারাপ, তো তোমার মধ্যে সেই রেজাল্টগুলো আমি দেখতে পাচ্ছি। এবার এই শনি খারাপ, সেই শনি কি সত্যি মহাকাশের শনির কথা বলা হচ্ছে, না কোনো শনি হিসেবে কোনো দেবতা রয়েছে? এবার সেই শনির প্রতিকার হিসেবে শনি ঠাকুরের মন্দির, কিছু প্রতিকার, সেগুলো যখন শিখিয়ে দিচ্ছি বলছি, তখন দেখা যাচ্ছে কিছু হলেও ফল পাওয়া যাচ্ছে, তারা পাচ্ছে, তারা রিপোর্ট দিচ্ছে। তো এখানে একটা কোয়েশ্চেন, কারণ আমরা কেউই ভগবান বা কারোকে আমরা অ্যাজ সামনাসামনি দেখিনি, কিন্তু আমরা ধরে থাকি। আমি এটুকু বুঝি যে গ্রহ নক্ষত্রের প্রভাব যতই খারাপ হোক না কেন, আমরা যদি সিস্টেমেটিক্যালি চলি, চেষ্টা করতে থাকি, দেখো আজ না ফল সবাইকে চলে যেতে হবে, কিন্তু আমরা যদি চেষ্টা করতে থাকি ডেফিনেটলি কিছু না কিছু ভালো ফল আমরা পেতেই থাকবো। হাজার প্রবলেম হলেও আমরা পাবো, কিন্তু তার জন্য নিজেকেও একটা, নিজের কন্টেনার মানে আমাকেও একটা ভালোভাবে চলাফেরা সব কিছু আমাদের মানতে হবে, তবেই পারব। গ্রহদের কম্বাইন্ড যে অ্যাট্রাকশন, যার ফলে এখন অনেক কিছু প্রবলেম তৈরি হচ্ছে পৃথিবীতে, আমাদের রাজ্য সমেত সব কিছু নিয়ে বলছি,
তো এরকম অনেক প্রবলেম হয়েছে। যখন তোমার 2020 সালের শনি আর কেতু যখন ধনুরাশিতে ছিল একসাথে, তখন করোনার প্রভাবটা স্টার্ট হলো। তারপর 22শে মার্চ লকডাউন হলো। তখন অনেকে জিজ্ঞেস করেছিলেন এটা কদিনের জন্য লকডাউন থাকবে, 7 দিন। আমি বললাম শনির প্রভাব তো এটা 2.25 বছর থাকবে। তখন অনেকেই আটকে উঠেছিল। তখন অনেক জ্যোতিষী তখন বলতে শুরু করলেন যে না, এটা প্রভাবটা তো 2.25 বছরই শো করছে। এগুলো আমরা কেউ মন গড়া কথা বলি না। গ্রহ নক্ষত্রে যা কিছু অ্যাক্টিভিটিস আমরা পড়ি, পরীক্ষা দিই, পাশ করি, যেগুলো শিখি সেগুলোই বলি। তো আগেও বলেছি, এখনও বলছি, এটা একটা সাবজেক্ট হিসেবে লাইফে জ্যোতিষতন্ত্রকে অ্যাকসেপ্ট করো। নিজেরাও ভালো থাকবে, আমাদেরও মেন্টাল প্রেশারটা কম থাকবে। সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।